আর আমাদের দেশের পলিটিশিয়ানরা হচ্ছে উল্টা। এই খ্যাতগুলা কি করে, মঞ্চে ধরে আমি আপনাদের জন্য অমুক করে দেবো তমুক করে দেবো। ওর কি করার সাধ্য আছে? কেমন একটা মানুষের কি পদ্মা সেতু বানানোর সাধ্য আছে? আমাদের টাকা দিয়ে বানাচ্ছে। সে বলতে পারে যে পদ্মা সেতু বানানো হবে, আমি বানিয়ে দেবো, এরকম ধরনের কথাবার্তা। এরা আবার কি সব ওয়ার্ড ইউজ করে যে আমি ক্ষমতায় বসলে। ক্ষমতা কোথায়? ডেমোক্রেসিতে কোনো ক্ষমতা আছে? ক্ষমতা বলতে কোনো ওয়ার্ডই নেই। এটা হচ্ছে দায়িত্ব, এটা এক ধরনের চাকরি, আমরা তাকে চাকরি দিচ্ছি। হ্যাঁ, এটা নাকি ক্ষমতায় বসলে আমাদের সেবা করবে, মানে সেবার আমরা টাকা পড়ছে আমাদের। আচ্ছা, সবাই লেখো যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আমরা কিছু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল লিখি, যেমন ধরো গুড হতে পারে, ব্যাড হতে পারে, গ্রেট হতে পারে, ডান হতে পারে, কুকড হতে পারে, আবার প্রিপেয়ার্ডও হতে পারে। এরকম অনেক, এগুলো লিখে আসলে শেষ করা যাবে না। লিখছো? এই এক্সাম্পলগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যেগুলো লিখলাম। প্রশ্নই হচ্ছে জ্ঞানের রাজ্যে বিচরণের প্রথম পদক্ষেপ। প্রশ্ন করো। হ্যাঁ, ওর যে প্রশ্নটা, ওইটাকে আমরা একটু ক্ল্যারিফাই করে দিই তোমাদের জন্য। ও যে প্রশ্নটা করছে যে ভাইয়া এইগুলা তো ভার্ব, এগুলাকে আপনি অ্যাডজেক্টিভের মধ্যে লিখলেন কেন, তাই না? যে এই ভার্বগুলো, এগুলো ভার্বের কোন ফর্ম বলো তো? পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা দেখে আসলে বোঝার উপায় নাই যে পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ধরে নিলাম এখানে যে কটাই লিখছি সবগুলোই কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমি কেন অ্যাডজেক্টিভের এখানে জায়গা দিলাম? মনে রাখবা যে আমরা একটা ভার্ব সেন্স মেক করতে পারি কিনা এটার উপর বেস করে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই বিষয়গুলো আমরা যখন ভার্ব পড়বো তখন আমরা জানতে পারবো। কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখো যে ফাইনিট ভার্বই হচ্ছে একমাত্র ভার্ব, আর নন ফাইনিট ভার্ব আসলে কোনো ভার্ব না। তাহলে তারা কি? তারা হচ্ছে ডিপেন্ড করে সেন্টেন্সে কিভাবে আছে সেটার উপরে। তাহলে এদেরকে যে আমি অ্যাডজেক্টিভ বললাম, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা কখন কখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে আমরা একে একে দেখি। ফার্স্টে লেখো নাউনের আগে। তুমি যদি কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের আগে লেখো, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা বলার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলি। এখন ইন্টারনেট তো অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, তাই না? আমি যখন স্কুলে পড়তাম, পিচ্ছি ছিলাম 6, 7, 8-এ, তখন না আসলে ইন্টারনেট এতটা অ্যাভেলেবল ছিল না। তখন ইন্টারনেট চালানোর জন্য মানুষের হচ্ছে সাইবার ক্যাফেতে যাওয়া লাগতো। তারা হচ্ছে বিভিন্ন ঘন্টা ভাড়া নিয়ে তারপর হচ্ছে ইন্টারনেট ইউজ করতো। তো আমার ভাই একদিন আমাকে বললো যে চল তোকে আজকে নেট সার্ফ করা শিখাবো। তো আমি তো রীতিমতো পুরাই আনন্দিত, হ্যাঁ নতুন কিছু শিখাবে। তো আমাকে নিয়ে গেল সাইবার ক্যাফেতে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাকে বললো যে লেখ googly.com। তো আমি লিখলাম googly.com। তোমরা অবাক হচ্ছে যে googly.com আবার কী জিনিস, তাই না? গুগলকে তখন অনেকেই হচ্ছে googly.com বলতো। কেন বলতো? এর পেছনে রিজনও ছিল। গুগল বানাইছে কে? দুই বন্ধু, তাই না? ল্যারি পেজ আর সার্জিও ব্রিন। তো এরা দুইজন হচ্ছে যখন হচ্ছে এটা বানাইছে, গুগল মানে জানো এক গুগল মানে হচ্ছে, হ্যাঁ, একের পরে 100টা শূন্য দিলে যে সংখ্যাটা হয় সেটা কি আমরা কি বলি? এক গুগল বলি। দেখবা গুগলের লোগোতে একদম সার্চ যখন পেজ তুমি লোড হয়, দেখবা একদম নিচে গুগলে অনেকগুলো লেখা থাকে, তাই না? ওইরকমই আর কি বোঝাতে চাচ্ছে তারা। তো তারা হচ্ছে গুগল লঞ্চ করলো এখান থেকে গুগল নামটা নিয়ে। তারপরে তার একজন পরিচিত এসে বললো কি যে তোমরা তো গুগল বানানটা ভুল লিখছ, গুগল বানান তো এরকম না। কিন্তু ততদিনে তো সব কিছু লঞ্চ হয়ে গেছে, ইনভেস্টও করে ফেলছে, এখন কি আর এগুলো চেঞ্জ করা সম্ভব? তো ওইরকমই রেখে দিস। এই জন্য তখন অনেকেই মানুষ গুগল না বলে এটাকে গুগলি বলতো। বোঝা গেছে কেন এটাকে গুগলি বলতো? তো এই হলো অবস্থা, একটা ভুল নাম, এখন এটাই সঠিক হয়ে গেছে। তো আমাকে বললো যে লেখ কিছু একটা, কেন googly.com লেখার পরে। তো আমি লিখলাম এক নায়িকার নাম। দেখি সাথে সাথে হচ্ছে ওই নায়িকার ছবি চলে আসছে। আমি তো দেখে অবাক যে এ কি জাদুর বাক্স,
যার নাম লিখলাম সে চলে আসলো। এই নায়িকাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা টিভিতে বসে থাকতাম যে কখন একটু চেহারাটা দেখাতে আসবে, আর এখন জাস্ট একটু লিখলাম, সার্চ দিলাম, চলে আসলো। কি অবাক করার বিষয়। আমি আবার কি করছি, পরের দিন আমার এক বন্ধুকে নিয়ে আসছি, যায় তোর একটা জাদু দেখাই, ল্যাক গুগলি.com, সেও লিখছে গুগলি.com। তারপরে আমি বললাম যে ল্যাক একটা নায়িকার নাম, সেও একটা নায়িকার নাম লিখছে। আবার দেখে সাথে সাথে চলে, সে তো আমার চেয়ে অবাক যে কি জিনিস। সে তার যত নায়িকা ভালো লাগতো সব লিখে সার্চ দেওয়া শুরু করলো। আবার আসার সময় কি করছে, একটা নায়িকার ছবি আবার প্রিন্ট করে নিয়ে আসছে। তো এই ছিল তখনকার সময়ের টেকনোলজি, বুঝছো? আচ্ছা, টেকনোলজির কি অবস্থা ছিল তখন। এর পরের বছর আমাদের বাসায় ইন্টারনেট কানেকশন আছে, মডেম দিয়ে তখন হচ্ছে ইন্টারনেট চালাইতো। কি যে স্লো ছিল আল্লাহ রে। মানে ইন্টারনেটে যে ভিডিও দেখা যায় এটা আমাদের জন্য স্বপ্ন ছিল, যে কোনো একদিন ভিডিও দেখা যাবে। হ্যাঁ, তো তখন হচ্ছে মডেমে গুগলের ফ্রন্ট পেজ লোড হইতে অনেক সময় লাগতো, 15 সেকেন্ডের মতো লেগে যেত। ফার্স্টে লোড হইতো ওইখানে আটকে থাকতো অনেক, তারপরে গোল হইতো, হ্যাঁ, তারপরে গুগল বোঝা যেত, ও আচ্ছা গুগল, মানুষ ভুল বুঝতো প্রথমে। তো এই ছিল তখনকার অবস্থা। তো তখন আমি হচ্ছে, তখন নতুন নতুন ফেসবুক আসছে, ফেসবুককে তখন মানুষ অনেক খারাপভাবে দেখে, যে ফেসবুক চালানো হচ্ছে নেশা পানি করার চাইতে অনেক খারাপ। মানুষ এই জন্য কি করতো, রবীন্দ্রনাথের মতো, মানে ফেসবুক অ্যাকাউন্ট খুলে রবীন্দ্রনাথের মতো ছদ্মনাম ইউজ করতো। রবীন্দ্রনাথ যেমন ভানুসিংহ ছদ্মনাম ইউজ করছে, বাংলার আমজনতাও হচ্ছে ছদ্মনাম ইউজ করা শুরু করলো। যেমন হচ্ছে তরুণ প্রজন্ম ছেলেরা, যেমন ওর নাম হচ্ছে শাহরিয়ার, ও ধরো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, ও হচ্ছে নিজেকে হাইড করার জন্য ওর ছদ্মনাম ইউজ করবে, এই যে অবুজ বালক শাহরিয়ার, বা ধরো হচ্ছে রাজকুমার শাহরিয়ার। কেন আবার মেয়েরা কি করতো, অ্যাঞ্জেল সাদিয়া, বা ব্রোকেন অ্যাঞ্জেল, বা ডানা কাটা পরি, এরকম এরকম নাম দিত, বুঝছো? তো এইগুলো ছিল তখনকার নাম নিজেকে হাইড করার জন্য। তো আমিও এরকম লুকায় লুকায় খুব ভয়ে ভয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছি, আন্দাজি মান্দাজি হাতরে হাতরে, একটু একটু হচ্ছে হচ্ছে তোমার করতেছি, আর পিছন দিকে তাকাচ্ছি যে কেউ আসলো নাকি, কেউ আসলো নাকি। তো এরকমভাবে মোটামুটিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখন প্রোফাইল পিকচার দেওয়া লাগে, তখনকার সময় তার এত ছবি অ্যাভেলেবল ছিল না। তো আমি গেলাম গুগলিতে যেয়ে লিখলাম হ্যান্ডসাম বয়। তারপর দেখি অনেক অনেক ছেলে আসলো, ওইখান থেকে একটা ছেলের ছবি ডাউনলোড করে দিলাম প্রোফাইল পিকচার। পরবর্তীতে জানতে পারি যে ওটা ছিল জাস্টিন বিবার। তখনও জাস্টিন বিবার ফেমাস হয় না, এই জন্য আমি চিনতাম না। তো এই যে তার ছবি দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলছি। তো বাংলাদেশি অতটা ছিল না ফেসবুকে, যারা যারা ছিল, হ্যাঁ, তারাও দেখে সব অ্যাঞ্জেল সাদিয়া, কোনটা আসল কোনটা নকল এটা বোঝার কোনো উপায় ছিল না। বাংলাদেশের তখনকার সময় ফেসবুক সেলিব্রিটি যারা ছিল, তাদের তখন এত রিয়াকশনও ছিল না, 20টা 25টা লাইক মানে সে বাংলাদেশের ফেসবুক সেলিব্রিটি, এরকম এক অবস্থা। তো আমি একটা অ্যাকাউন্ট খুললাম, খুলে হচ্ছে বাংলাদেশি ততটা পাচ্ছি না, সব বিদেশিদেরকে রিকোয়েস্ট পাঠানো শুরু করলাম, তারা দেখি আবার অ্যাকসেপ্টও করে। এখন নতুন নতুন ইংলিশ শিখছি, জ্ঞানকে তো আর হচ্ছে এরকম ফেলে রাখতে নাই, তাই না? একটু জ্ঞান তো অ্যাপ্লাই করা লাগবে। আমি বিদেশিদেরকে নক দেওয়া শুরু করলাম, হাই হ্যালো হাউ আর ইউ, ইউ আর বিউটিফুল, যা যা জানি আর কি ইংলিশ, সব হচ্ছে লেখা শুরু করলাম। আবার দেখি রিপ্লাইও আসে। এরকম একদিন এক মেয়ের সাথে হচ্ছে, বিদেশি মেয়ের সাথে এরকম হচ্ছে চ্যাটিং করতেছি, খুব মজা লাগতেছে। হঠাৎ করে দেখি পিছনে একটা ছায়া, বলে অথচ এই ঘরের মধ্যে আবার ছায়া আসলো কোত্থেকে? পিছনে তাকে দেখে আমার বড় ভাই। সে বলে এই এটাকে, কেন আমি আর কি বলবো, থতমত খেয়ে এখান থেকে দৌড়। নর্মালি হচ্ছে কি হয়, আমরা যখন হচ্ছে কম্পিউটার চালাই আমাদের কার্সরটা এই কিনারের আশেপাশে রাখি, তাই না? কেউ আসলেই দুপ নাই আমি কেমন। তারপরে হচ্ছে বেশি এক্সাইটেড ছিলাম, তো এই জন্য আমার কার্সরটা একটু মাঝ বরাবর ছিল, ওটা আর কাটতে পারিনি। তো এখন এই ছিল তখনকার সময় সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ইন্টারনেট এক্সপেরিয়েন্স। তো যাই হোক, ওইখানকার একটা নাম আমরা এখানে নিব। সেটা কি নাম? নামটা হচ্ছে তোমার ব্রোকেন অ্যাঞ্জেল। অনেকে আবার বানান ভুল লিখত, তারা লিখতো এটা কি জানো, ব্রোকেন অ্যাঙ্গেল। ব্রোকেন অ্যাঞ্জেল তখন হয়ে যেত ব্রোকেন অ্যাঙ্গেল। আচ্ছা, তো অ্যাঞ্জেলটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। আচ্ছা, ব্রোকেনটা কি করলো, তাকে মডিফাই করলো না, যে পরিটা কিরকম ভাঙ্গা পরি, তাই না? এই জন্য এটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তাহলে নাউনের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, মনে থাকবে। একটা বিখ্যাত বই আছে নোবেল প্রাইজ প্রাইজ, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ওই বই আছে। কি বলতো, কি বলতো, কি 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 অ্যাডভান্সড লার্নার। আবার ভাইবো না যে সত্যি সত্যি নোবেল প্রাইজ পাইছে, এমনি ফান করে বললাম। দেখো, অ্যাডভান্সড লার্নার,
লার্নারটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। সেই লার্নারটা কীরকম? অত্যন্ত অ্যাডভান্সড, তাই এটা কি অ্যাডজেক্টিভ। অনেকে দেখবা ইংলিশ কোর্স লঞ্চ করে, কিন্তু লেখে কি জানো? লেখে হচ্ছে অ্যাডভান্স কোর্স। এটা কোনো কথা? অ্যাডভান্স তো ভার্ব, সামনে আগানো, সামনে আগাও, এরকম। তাহলে এটা কি হবে বলো তো? হ্যাঁ, অ্যাডভান্সড কোর্স, যে খুবই এগিয়ে যাওয়া একটা কোর্স। বোঝা গেছে? এবার ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা বুঝলাম যে নাউনের আগে ইউজ করলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর কোথায় এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে? লেখো প্যাসিভ সেন্টেন্সে। আমরা যখন কোনো প্যাসিভ সেন্টেন্স লিখি, সেই প্যাসিভ সেন্টেন্সে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকে সেটা মূলত একটা অ্যাডজেক্টিভ। কিভাবে? ধরো আমরা লিখলাম যে দ্য ফুড ইজ কুকড। কোনো সন্দেহ নাই যে ইজ কুকড পুরোটাই একটা ভার্ব, কিন্তু আলাদাভাবেও আমরা বলতে পারি যে এই কুকটা আসলে এই ফুডটা কি মডিফাই করে, যে খাবারটা কীরকম, খাবারটা হচ্ছে রান্না করা। তাহলে এই কুকটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? বা হচ্ছে খুব আবেগতাড়িত হয়ে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিলা যে মাই হার্ট ইজ ব্রোকেন। তোমার হার্টের কি অবস্থা? ভাঙাচুরা অবস্থা। হার্টটা সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে না, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি যে আই হ্যাভ কুকড দ্য ফুড, তখন বলো তো ভাইয়ারা, এই কুকটা কোন পার্টস অফ স্পিচ? এইটা ভার্ব, তাই না? এইটা ভার্ব হিসেবে কাজ করে। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শুধুমাত্র একটা কেসেই ভার্ব হিসেবে কাজ করে, সেটা কখন? অ্যাক্টিভ সেন্টেন্সে লিখলে। তুমি যদি প্যাসিভ সেন্টেন্সে লেখো তাও সে অ্যাডজেক্টিভ, তুমি যদি নাউনের আগে লেখো তাও অ্যাডজেক্টিভ। অনেক স্টুডেন্টই প্রশ্ন করে যে ভাইয়া ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কেন মডিফায়ারে ইউজ করি? এটা তো ভার্ব। আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এইসব ক্ষেত্রে ভার্ব হিসেবে কাজ করে না, এইসব ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে। বোঝা গেছে? ভবিষ্যতে যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসে, পারবা না, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো যেহেতু আমরা প্যাসিভের কথা বললাম, তাহলে আমাদের একটু ভয়েস নিয়েও হালকা কিছু কথাবার্তা একটু বলে দিই। একটু লিখে ফেলো যা যা লিখছি। আচ্ছা, আমি একটু মুছে ফেলি এদিকটা। আমরা একটু ভয়েস নিয়ে কিছু কথা বলি। ভয়েসকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করি বলো? দুই ভাগে। কি কি? অ্যাক্টিভ আর প্যাসিভ। তো আমরা একটু লিখলাম অ্যাক্টিভ আর হচ্ছে তোমার প্যাসিভ। একটা অ্যাক্টিভ সেন্টেন্স বলো তো। কি মাথায় খালি আই ট্রেস ঘুরপাক খাচ্ছে? তো ওইটাই লিখলাম। ধরো আই ট্রাইস, এটা দিয়ে আমাদের পড়াশোনার যাত্রা শুরু হয়েছিল, তাই না? আই ট্রাইস, এটার প্যাসিভ কি করি আমরা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, রাইস ইজ ইটেন বাই মি, ভালো কথা। আচ্ছা, আমি যদি বাই মি না দিই তাহলে কি বিরাট অপরাধ হয়ে যাবে? ভুল হবে? মোটেই না, কোনো ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ প্যাসিভ সেন্টেন্সকে বলা হয় একটা ডিপ্লোম্যাটিক সেন্টেন্স। ডিপ্লোম্যাটিক সেন্টেন্স মানে কি? ডিপ্লোম্যাটিক সেন্টেন্স হচ্ছে যখন কোনো কিছু এড়াতে চাবা তুমি। কি এড়াতে চাচ্ছ তুমি এইখানে? এইখানে আমরা এড়াতে চাচ্ছি হচ্ছে কাজটা কে করছে সেটা ধরো বলতে চাচ্ছি না। প্রায়ই এরকম সিচুয়েশন হয় আমাদের, যখন হচ্ছে কাজটা কে করলো সেটাকে আমরা ওইভাবে বলতে চাই না, তখন আমরা প্যাসিভ সেন্টেন্স ইউজ করি। কিভাবে? ধরো তুমি কোথাও বেড়াতে গেলা, কোনো একটা আন্টির বাসায় বেড়াতে গেলা, সেখানে একটা দামি গ্লাস তুমি ভেঙে ফেলছো। এখন ভেঙে ফেলার পরে তুমি কি আন্টির কাছে যেয়ে বলবা যে আন্টি আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, এভাবে বলবা? বলবে যে বেয়াদব ছেলে, ভাঙছে, আবার আইসা বলতেছে আমি ভাঙছি। তখন তুমি কিভাবে বলবা? লজ্জায় লজ্জায় যে আন্টি গ্লাসটা ভেঙে গেছে। প্যাসিভে বলবা, তুমি যে ভাঙছো এটা অ্যাভয়েড করলে একটু। এখন তুমি যদি বলেই ফেলো আন্টি এই গ্লাসটা ভেঙে গেছে আমার দ্বারা, তাহলে আর কি বলে লাভ, তাই না? তো প্যাসিভ সেন্টেন্সটা আমরা ইউজই করি এই কারণে যে কাজটা কে করছে এটা আমরা বলবো না। দেখবা ইন্টারন্যাশনাল অনেক বড় বড় পলিটিশিয়ানরা তারা হচ্ছে এই কাজটা করে, প্রচুর পরিমাণে প্যাসিভ সেন্টেন্স বলে। কেন বলে? নিজের উপর দায়ভার পড়ে না। আর আমাদের দেশের পলিটিশিয়ানরা হচ্ছে উল্টা। এই খ্যাতগুলা কি করে? মঞ্চে ধরে আমি আপনাদের জন্য অমুক করে দেবো তমুক করে দেবো। ওর ওর কি করার সাধ্য আছে? কেমন একটা মানুষের কি পদ্মা সেতু বানানোর সাধ্য আছে? আমাদের টাকা দিয়ে বানাচ্ছে। সে বলতে পারে যে পদ্মা সেতু বানানো হবে,
আমি বানিয়ে দেবো, এটা কোন ধরনের কথাবার্তা? এরা আবার কি সব ওয়ার্ড ইউজ করে যে আমি ক্ষমতায় বসলে, ক্ষমতা কোথায়? ডেমোক্রেসিতে কোনো ক্ষমতা আছে? ক্ষমতা বলতে কোনো ওয়ার্ডই নেই। এটা হচ্ছে দায়িত্ব, এটা এক ধরনের চাকরি, আমরা তাকে চাকরি দিচ্ছি। হ্যাঁ, এটা নাকি ক্ষমতায় বসলে আমাদের সেবা করবে, মানে সেবার আমরা টাকা পড়ছে আমাদের। আমরা আবার এদিকে চলে আসি, রাইস ইজ ইটেন, তাহলে আমরা পেসিভ সেন্টেন্স, এটা ডিপ্লোম্যাটিক সেন্টেন্স, বাইটা না দেওয়াটাই বরং ভালো। কিন্তু বাই কি দেয়া যাবে না? অবশ্যই দেয়া যাবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা করেই বরং বাই দিই, দিলে আবার ঘটনাটা উল্টা হয়ে যায়। কি হয়ে যায়? তখন না কাজটা যে করছে সে আরও বেশি হাইলাইটেড হয়ে যায়। কীরকম? ধরো ভবিষ্যতে শাহরিয়ার হচ্ছে বিরাট একজন আর্কিটেক্ট হলো, ও ধরো পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি বানাইলো, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি, প্রায় 100 তলা বিল্ডিংয়ের সমান। আমরা জানি ওইটা হচ্ছে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি, কিন্তু আমরা ধরো শাহরিয়ারকে হাইলাইট করব, তখন আমরা কিভাবে বলবো? দিস স্ট্রাকচার ইজ ডিজাইন বাই ডক্টর শাহরিয়ার। তখন কি হয়ে গেল? ডক্টর শাহরিয়ার হাইলাইটেড হয়ে গেল। ধরো টেবিলের উপর একটা বই রাখা আছে, আমি বললাম দিস বুক ইজ রিটেন বাই ডক্টর শাহরিয়ার, তখন ডক্টর শাহরিয়ার কি হলো? হাইলাইটেড হয়ে গেল। তার মানে প্যাসিভ সেন্টেন্সে আমরা ইউজুয়ালি বাইটা দেই না, আর যদি দাও তাহলে যে কাজ করছে সে আরও হাইলাইটেড হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? এবার ছোট্ট একটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে তুমি আজকে যে বাসায় যে বিবিসি, সিএনএন, আল জাজিরার একটু হেডলাইনগুলো দেখো, সব জায়গায় লেখা থাকবে মেনি পিপল ইনজুর্ড, মেনি পিপল কিল্ড। দেখবা ওইখানে মেনি পিপল কিল্ড মানে কি? অনেক মানুষ মিলে কাউরে মারছে নাকি তারা মারা গেছে? তারা মারা গেছে। তাহলে এইভাবে লেখা উচিত ছিল না যে মেনি পিপল আর কিল্ড বা ওয়ার কিল্ড, এটা লেখা উচিত ছিল না। কিন্তু তারা অক্সিলারি ভার্বটা দেয় নাই, এটা সবসময় মনে রাখবা। হেডলাইনে প্যাসিভ সেন্টেন্স যদি তুমি লিখতে চাও তাহলে অক্সিলারি ভার্বটাকে বাদ দিয়ে লিখবা, এটাই বরং ভালো লেখা। ভবিষ্যতে তোমার অনেক কিছু লেখা লাগতে পারে, তুমি যখন হচ্ছে কোনো হেডলাইন দিবা, প্যাসিভ কোনো কিছু লিখতে চাচ্ছ, তখন হচ্ছে ওই অক্সিলারি ভার্বটাকে বাদ দিয়ে লিখবা। বোঝা গেছে? এটাই বরং ভালো লেখা। এবার আমরা একটু এদিকে চলে আসি, অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুইটার একটি স্ট্রাকচারটা লিখি। এটাকে আমরা কি যেন বলি? সাবজেক্ট বলি। ইটটা কি বলো তো? ভার্ব। রাইসটা কি? অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এবার এখানে রাইসটা কি? অবজেক্ট ছিল, কিন্তু এখন তো সাবজেক্টই, তাই না? তাহলে সাবজেক্ট ইজ কি? ভার্ব। আর ইটেন কি? হ্যাঁ, একটু আগে তো আমরা বলছি যে প্যাসিভ সেন্টেন্সে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। এখন এই ইটেনকে অ্যাডজেক্টিভ বলতে আমাদের একটু কেমন যেন লাগে, তাই না? কেমন কেমন যেন লাগে না? কেন লাগে? কারণ এই সেন্টেন্স আমরা জীবনে বলিই নাই। কিভাবে বলি নাই? ধরো তুমি ভাত খাচ্ছ, ওই মোমেন্টে কেউ দরজায় নক করলো, তো ভেতর থেকে আন্টি বলে এই দরজাটা খুলো, তখন তুমি বললো যে না আমি খুলতে পারবো না, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। এইভাবে কোনোদিন বলছো তোমরা বা বলবা কোনোদিন? এই সেন্টেন্স তো বলেই না এরকম, এটা তো সারা জীবনে অ্যাক্টিভই বলে মানুষ। তো এমন একটা সেন্টেন্স যেটা মানুষ বলে না, সেই সেন্টেন্স লিখে যদি আমি বলি যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা বলাটাই একটা অপরাধ। বুঝা গেছে? এমন কিছু বলতে হবে যেটা দিয়ে আসলে যেটা আমরা বাস্তবে ইউজ করি। এটা দিয়ে কি বোঝায়? ধরো টেবিলের উপর ভাত রাখা আছে, এটা খাওয়া, তো খাওয়া হলে ভাতটা আসলো কোত্থেকে? তার পেট থেকে বের করে নিয়ে আসছি? উদ্ভট সব কথাবার্তা। এইটা একটা ক্ষেত্রে মিলতে পারে, অনেক দিন আগে, হ্যাঁ, তখন হচ্ছে পিচ্ছি, বিটিভি ছাড়া আর কোনো অপশন ছিল না। যখন তোমার হাতে একটাই অপশন, তখন ওইটাই কি বেস্ট অপশন। তো বসে বসে হচ্ছে জসিমের মুভি দেখতেছি। জসিম গেছে চৌধুরী সাহেবের বাড়িতে, কেমন দাওয়াত খেতে, দাওয়াত খাইছে। চৌধুরী সাহেব স্বাভাবিকভাবেই, চৌধুরী সাহেবদের আচরণ ভালো হয় না, তো তাকে হচ্ছে অপমান করলো। অপমান করার পরে সে অপমানিত হয়ে বলল, আপনার বাসার খাবার আমি আমার পেটে করে নিয়ে যাব না, এটা এখানেই রেখে যাব। এই বলে পেটে ঘুষি মারা শুরু করলো। পেটে এক একটা ঘুষি মারতেছে আর খাবার হচ্ছে বমি হয়ে বেরোচ্ছে। কেন? এক একটা ঘুষি মারতেছে আর বের হইতেছে, এরকম করে করে সব খাবার বের করে ফেলছে। ওই মোমেন্টে তুমি আমি যদি যেয়ে বলি দিস রাইস ইজ ইটেন, তখন সেন্স মেক করতে পারে। এছাড়া আমার মনে হয় না আর কখনো এটা সেন্স মেক করবে। আচ্ছা যাক, এই সেন্টেন্সটা বাদ দিয়ে আমরা বাস্তবসম্মত কিছু লিখি। ওই যে গ্লাসটা যে ভাঙছিল না, ওইটা লিখি, দ্য গ্লাস, হ্যাঁ, ইজ ব্রোকেন। এখন ব্রোকেনটাকে অ্যাডজেক্টিভ মনে হচ্ছে না, কারণ এই সেন্টেন্স আমরা বলি এই জন্যই। এখন আরেকটা প্রশ্ন, যে অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা কেন অ্যাক্টিভ বলি? অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। এইখানে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা কি সক্রিয় না? ওই তো কাজটা করে, এই জন্যই আমরা ওকে কি বলি? অ্যাক্টিভ।
আর প্যাসিভ সেন্টেন্স কেন বলি, কারণ এখানে যে সাবজেক্টটা থাকে সে কি কোনো কাজ করে, গ্লাস কোনো কাজ করছে না, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ। এবার আমি একটা সেন্টেন্স লিখবো, তোমরা বলবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ধরো লিখলাম শি ইজ বিউটিফুল, বলো তো ভাই এটা অ্যাক্টিভ না প্যাসিভ? খুব সহজ, পারবা? অ্যাক্টিভই তো হওয়ার কথা, সেই তো সুন্দর। তুমি আমি যে কি তার সুন্দর বানিয়ে দিয়ে আসছি? এক স্টুডেন্ট বলতেছিল যে ভাই আল্লাহ তাকে সুন্দর বানাইছে, তাই এটা প্যাসিভ হবে। ভুল কিছু বলছে? অত্যন্ত সঠিক কথা বলছে। কিন্তু কিন্তু আল্লাহ যেগুলা করেন আমরা ম্যাক্সিমাম কেসে কেন যেন ওইগুলো অ্যাক্টিভে বলি। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, আমরা কি বলি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা কি কোনোদিনও বলছি যে দ্য সান ইজ রাইজেন ইন দ্য ইস্ট বাই আল্লাহ, এরকম বলছি? বলি নাই। তো এইসব ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্টিভই বলে চালিয়ে দিই। যুক্তি ঠিক আছে, কিন্তু আমরা বলি না ওইভাবে। তো এটা আসলেই অ্যাক্টিভ, সেই তো সুন্দর, তাই না? তুমি আমি যে তাকে সুন্দর বানিয়ে দিয়েছি। এক স্টুডেন্ট বলতেছিল ভাইয়া মেকআপ করছে। আরে ভাই এখানে কোথাও লেখা আছে মেকআপ করছে? ফাতরা কথাবার্তা। তো এখন তো দেখো এটা আসলেই অ্যাক্টিভ, কিন্তু দেখো স্ট্রাকচার দেখো, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ হলে কি যেন হয়? প্যাসিভ। তাহলে স্ট্রাকচার কার মতো হয়ে গেল? প্যাসিভ হয়ে গেল না? আচ্ছা, অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচারটা কি ছিল দেখো। অ্যাক্টিভে ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্যাসিভে কি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ স্ট্রাকচার হয়ে গেল প্যাসিভের। আসলেই অ্যাক্টিভ, কিন্তু আচরণ হয়ে গেল কার মতো? প্যাসিভের মতো। তাহলে ওর মধ্যে অ্যাক্টিভেরও গুণ আছে, প্যাসিভেরও গুণ আছে। তাহলে একে আমরা কি নামে ডাকতে পারি? একদল গ্রামারিয়ানরা বলল যে অ্যাক্টিভ প্যাসিভ বলে দেয়, যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ দুটোই আছে। কিন্তু এটা বলা গেল না। কেন গেল না? কারণ অলরেডি আমরা অ্যাক্টিভ প্যাসিভ বলতে এক ধরনের সেন্টেন্স পাই। সেটা কি সেন্টেন্স? যেমন ধরো হি সেইড দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এই যে আমরা যে লিখলাম এখানে দেখো হি সেইডটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। দ্য ওয়ার্ক ওয়াজ ডান এটা কি? যে সেন্টেন্সে অ্যাক্টিভ আর প্যাসিভ দুটাই থাকে ওটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্স। তাহলে এইটা কি? আসলেই সে অ্যাক্টিভ, কিন্তু আচরণ হয়ে গেছে কার মতো? প্যাসিভের মতো। আমাদের ভেতরে আসলেই কিছু ছেলে আছে যাদের আচরণ একটু মেয়েদের মতো, তাদেরকে আমরা কি বলে ডাকি? অনেক নামেই ডাকি। তার মধ্যে একটা কমন নাম ছিল আগে, এখন মনে হয় এই নামে খুব একটা ডাকে না। হাফ লেডিস, তাই না? কেন লেডিস বলে? আল্লাহ জানে, লেডি হওয়ার কথা না যেহেতু একজন। আচ্ছা ধরে নিলাম হাফ লেডিস। তাকে কিন্তু আমরা হাফ ম্যান হাফ বয় এগুলোও কিন্তু বলতে পারতাম। তা না করে আমরা দুষ্টামি করে হাফ লেডিসে পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের গ্রামারিয়ানরা ওইরকম দুষ্ট প্রকৃতির, ওকে আমরা হাফ অ্যাক্টিভ বলতে পারতাম, কিন্তু তা না করে আমরা কি করছি? হাফ প্যাসিভ বানিয়ে দিচ্ছি। ওই হাফকে ল্যাটিন ভাষায় কি বলা হয় বলো তো? কোয়াসি। ওইখান থেকেই আসলো কোয়াসি প্যাসিভ। তাহলে কোয়াসি মানে কি? হাফ। মনে থাকবে কেন কোয়াসি প্যাসিভ হাফ প্যাসিভ? বোঝা গেছে? আমরা তো শি ইজ বিউটিফুল লিখছি, এই জন্য ধরতে পারো না। আমি যদি হচ্ছে লিখতাম হানিটা ইজ সুইট, তাহলে কিন্তু ঠিকই ধরতে পারতাম, তাই না? কারণ এটা পরীক্ষায় আসে। সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ হলে তো প্যাসিভ হয়, আবার এইটাও, তাহলে বিষয়টা কি? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা লিখি সেটা মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর কোয়াসি প্যাসিভে আমরা যে অ্যাডজেক্টিভটা লিখবো সেটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ, সেটা কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না। এই হচ্ছে ডিফারেন্স। বুঝছো বিষয়টা? এখন এইটা আমাদের দেশে লিখে তারপরে বলে প্যাসিভ করো, তখন আমরা কি যেন লিখি? অনেকে লেখে হানি ইজ টেস্টেড সুইট। গুগলে একটা জিনিস আছে যে তুমি একটা কোনো সেন্টেন্স লিখে যদি সার্চ দাও, ওটা যত জায়গায় আছে চলে আসবে। হানি ইজ টেস্টেড সুইট লেখো, কয়েকটা এই যে বাংলাদেশি আর ইন্ডিয়ান কয়েকটা ওয়েবসাইট আসবে ভুলভাল ইংলিশে ভরা, ওগুলাতে তুমি হচ্ছে দেখবে। এছাড়া ইন্টারন্যাশনাল কোথাও হচ্ছে তোমার যদি মানে কোথাও তুমি এই সেন্টেন্স পারবা না, দেখতে পাবা না। তোমার যদি কোনো বিদেশি বন্ধু থাকে, তুমি যদি তাকে জিজ্ঞেস করো হানি ইজ টেস্টেড সুইট এটা কি কোনো কারেক্ট সেন্টেন্স, সে সাথে সাথে বলবে এটা ভুল সেন্টেন্স। আরেক দল মানে টিচাররা কি বলে যে এইটাকে হানি ইজ টেস্টেড সুইট না বলে কি যেন বলে তারা? হ্যাঁ, যে হানি ইজ সুইট হুয়েন ইট ইজ টেস্টেড, এটা বলে না? এইটার অবস্থা আরো খারাপ, কারণ ওইটা তো তাও কোনো মতে মানে বোঝা যায় না সঠিক না ভুল, কিন্তু এই বিষয়ে তো পুরা কেমন হয়ে গেল বিষয়টা। এটা এখনো স্টিল কোয়াসি প্যাসিভই আছে না? ওই অংশটা প্যাসিভ হইস। একটা কোয়াসি প্যাসিভকে প্যাসিভ করতে যে তার 50% এখনো আমরা সেই কোয়াসি প্যাসিভই রেখে দিলাম, তাহলে এটা প্যাসিভ হইলো?
তার চেয়ে বড় কথা, এই ধরনের সেন্টেন্স কোনোদিন বলো তোমরা? সেন্সই তো মেক করে না, এই সেন্টেন্স আমরা বলি না। ধরো আমাদের শাহরিয়ার আরও দুই বন্ধু একসাথে হাঁটা শুরু করলো। তো রাস্তার ধারে জামশেদ মজুমদার হানি নাটস বিক্রি করতেছে। তো শাহরিয়ার বলল যে এই মধুটা অনেক মিষ্টি যখন এটা খাওয়া হয়। এইভাবে কেউ কথা বলবে কোনো দিন? এইভাবে বলে কথা? তুমি কি কোনো দিন বলবা যে অমুক জায়গার কাচ্চি অনেক মজা যখন এটা খাওয়া হয়? এইভাবে বলবা? এটা না হয় এইভাবে বলছো যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, শি ইজ বিউটিফুল, কি এইভাবে বলতে পারবা যে শি ইজ বিউটিফুল হোয়েন শি ইজ টেস্টেড? একেবারে পুরা আস্তাগফিরুল্লাহ সেন্টেন্স হয়ে যাবে, তাই না? একদম মামলা করে দিবে তোমার নামে। তো এক স্টুডেন্ট বলতেছিল যে ভাইয়া এইসব কিছু বাজে বাজে কথা বলেন, একটা ভালো কথা বলেন। কি ভালো কথা বলা যায়? শি ইজ বিউটিফুল হোয়েন শি ইজ সিন। তো ধরো শাহরিয়ার আরও দুজন মধু খেলো, মধুকে আবার হাঁটা শুরু করলো। দূর থেকে এক সুন্দর মেয়ে আসতেছে। শাহরিয়ার বলে উঠলো, দেখ দেখ ওই মেয়েটা না অনেক সুন্দর যখন ওকে দেখা হয়। এইভাবে কেউ বলে কোনো দিন? তুমি ধরো কারো ইনবক্সে লিখছো তুমি অনেক সুন্দর যখন তোমাকে দেখা হয়, এইভাবে বলে সাথে সাথে ব্লকড, আর কোনো কথা নাই। তো এইগুলা যে কি সেন্টেন্স, এগুলো প্যারালাইজড সেন্টেন্স। হ্যাঁ, এই সেন্টেন্স এর কোনো মানে স্ট্রাকচারালি ঠিক আছে, কিন্তু এটা কোনো সেন্স মেক করে না। হ্যাঁ, এটা বিদঘুটে সেন্টেন্স। বিষয় হলো কোয়াসি প্যাসিভকে কখনো ট্রান্সফার করতে নাই, তাহলে সেন্টেন্সটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যে সেন্টেন্স পাই এগুলো সব পাগলা মার্কা সেন্টেন্স, এগুলোর কোনো ভ্যালু নাই। ক্লিয়ার বিষয়টা? কিন্তু পরীক্ষায় আসলে এটাই লিখবা, কি আর করার। জেনে জেনে ভুল করবা, তাই না? রবীন্দ্রনাথ যেমন জেনে শুনে বিষ পান করেছিল, তুমিও জেনে জেনে পরীক্ষায় এই ভুলগুলা করবা। বোঝা গেছে? তা না হলে তুমি মার্কস পাবা না, পাশের বাসার আন্টি তোমাকে কোনো দামই দিবে না। বোঝা গেছে? তাহলে কোয়াসি প্যাসিভকে কখনো ট্রান্সফার করতে নাই। এই সেন্টেন্সটা বলো তো কি সেন্টেন্স, অ্যাক্টিভ না প্যাসিভ? ধরো হি ওয়াজ বর্ন ইন 2005, বলো তো ভাইয়া অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। আমরা একটু বায়োলজি শিখি ইংলিশ শেখার আগে। মানুষ কি কখনো নিজে নিজে জন্মাতে পারে? যে ধরো তুমি বললা যে আমার ভাল লাগছে না, আমি একটু পৃথিবীতে জন্মিয়ে আসি, তারপরে জন্ম নিয়ে বললা উপস ভুল হয়ে গেল, ফেসে গেলাম। নিজে নিজে জন্মানো যায়? যায় না। বায়োলজি আমাদেরকে তাই শিখায়। বায়োলজি আমাদেরকে শিখায় কি, আমাদেরকে জন্মানো হয়। ইভেন ইন্ডিয়াতে হচ্ছে এক ছেলে তার বাবা মার নামে মামলা করে দিস যে তার অনুমতি ছাড়া তাকে কেন জন্ম দিস। তাহলে জন্মটা কখনো নিজে নিজে নেওয়া যায় না, এটা প্যাসিভই হয়। এবার আমরা গ্রামার দিয়ে ব্যাখ্যা করি। গ্রামার দিয়ে কি ব্যাখ্যা করা যায়? যে এটা তোমরা পড়ছো না ছোটবেলায়, বিয়ার বোর বর্ন, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার আছে, তার মানে কি এটা প্যাসিভ না? এবার যদি এটা অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা কি করব? এখানে তো অবজেক্ট নাই, কে জন্ম দিতে পারে তাকে? হ্যাঁ, মাদার দিতে পারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? হিজ মাদার বোর হিম, হ্যাঁ, ইন 2005। তো আমার এক স্টুডেন্ট বলতেছিল যে ভাইয়া অবজেক্ট না থাকলে না আমরা পিপল দেই, এখানে কেন পিপল দিলাম না? তো তার বায়োলজির অবস্থা অত্যন্ত খারাপ। তোমরা একটু বায়োলজি প্রাইভেট পড়বা, বুঝছো? তো ওরই আর একটা ফ্রেন্ড ছিল, পাশ থেকে বলে যে না ভাইয়া উই দেই, উই উই। হ্যাঁ, এর অবস্থা আরো খারাপ। আচ্ছা, তো এই যে আমরা যে লিখলাম হিজ মাদার বোর হিম ইন 2005, এইটা কেমন কথা? এটা বাংলাতে শুনতেই তো বিশ্রী শোনায় যে তার মা তাকে 2005 সালে জন্ম দিয়েছিল, এটা কেমন কথা? এইটা হয় না সেন্টেন্স। স্ট্রাকচারালি হয়েছে কিন্তু এটা সেন্স মেক করে না, ভালো সেন্স মেক করে না। এই ধরনের সেন্টেন্সগুলো ইভেন আমরা বাংলাতেও একটু প্যাসিভের ধাঁচে বলতে চাই। আমরা কি বলি, কিরে তোর জন্ম কত সালে? আমরা কি বলি, কিরে তোর বাপ মা তোরে কত সালে জন্ম দিচ্ছে? এইভাবে বলি? এইভাবে বলি না। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু প্যাসিভে বলতেই আমরা কমফোর্টেবল ফিল করি। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো বোঝার জন্য যথেষ্ট পরিমাণ জ্ঞান আল্লাহ আমাদের মাথায় দিয়ে দিছে। কোনটা অ্যাক্টিভে বললে ভালো শোনাবে, কোনটা প্যাসিভে বললে ভালো শোনাবে, এতটুকু কমন সেন্স আমাদের সবার মধ্যেই আছে। এটা নিয়ে তোমার হচ্ছে বিরাট কিছু জানার কোনো কিছু নাই। এত কিছু বলার একটাই রিজনটা হচ্ছে কিছু সেন্টেন্স আছে সারা জীবন অ্যাক্টিভই শুনতে ভালো শোনায়, কিছু আছে অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটাতেই ভালো শোনায়। আবার কিছু সেন্টেন্স সারা জীবন প্যাসিভই ভালো শোনায়, আবার কোয়াসি প্যাসিভকে কখনো আমরা ট্রান্সফার করতে পারি না। এই জিনিসটা বোঝানোটাই হচ্ছে উদ্দেশ্য। ভবিষ্যতে তোমাদের অ্যাডমিশন টেস্টে এগুলো আসবে, এই দুইটা সেন্টেন্স যদি আসে কোনটাকে কারেক্ট বলবা? এইটাকে কারেক্ট বলবা। অ্যাডমিশন টেস্টের আসা একটা কোশ্চেন আমি তোমাদেরকে একটু দেখাই।
দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। আরেকটা ধরো, দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে। তো অপশনে দুইটাই ছিল। আমাদের দেশে যেভাবে অ্যাক্টিভ প্যাসিভ পড়ায় তাতে দুটো সেন্টেন্সই কারেক্ট না, কিন্তু অ্যাডমিশন টেস্টে তো দুইটাই তো কারেক্ট দেয় নাই, নিশ্চিতভাবে একটাই অ্যান্সার দিছে। কোনটা অ্যান্সার বলো তো? হ্যাঁ, এইটাকে অ্যান্সার দিছে, এইটাকে অ্যান্সার দেয় নাই। কারণ এইভাবে বলে না, এইভাবে বলে না, সেটা তুমি বুঝবা কিভাবে? ইংলিশের সাথে সম্পর্ক বাড়ানো লাগবে। যত বেশি ইংলিশ পড়বা এই জিনিসগুলোর সেন্সটা আস্তে আস্তে তত বেশি গ্রো করবে। যেখানে অ্যাডমিশন টেস্টে আসে এই ধরনের কোয়েশ্চেন, আর আমাদের কি করে এইচএসসিতে এই ধরনের সেন্টেন্স লেখা শিখে, তাহলে একটা ছেলে কিভাবে সে অ্যাডমিশন টেস্টে ভালো করবে? সম্ভব? এটা তার সাথে ভয়াবহ অবিচার করা হয়। এইচএসসিতে তোমাদেরকে সব লেইমনেস শিখায়, আবার অ্যাডমিশন টেস্টে যে ঠিক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেয়। এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত, শাহবাগে আমাদের দাঁড়ানো উচিত, কিন্তু কেউ দাঁড়ায় না, তোমাদের নিয়ে কেউ ভাবে না। তো যাক, আমাদের এই পুরো জার্নিতে আমরা এই বিষয়গুলোই শিখবো। এই জিনিসগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইংলিশ সম্বন্ধে আমরা আমাদের যে ধারণা সেটাকে চেঞ্জ করা। আমরা সামনের ক্লাসে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। বুঝছো সবাই?